অবশেষে চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের হদিশ মিলল। বিক্রমের ধ্বংসাবশেষের হদিশ পেল নাসার এলআরও ক্যামেরা দিয়ে চন্দ্রপৃষ্ঠ পর্যবেক্ষণ করছে নাসা। চাঁদের মূলত ম্যাপিং করার কাজ চালাচ্ছে। সেই ছবি অনুযায়ী প্রায় ৮০০ মিটার উঁচু পাহাড়ের উপর একটি ত্রিকোণ জায়গায় এসে ধাক্কা মারে বিক্রম। এর ফলে ভেঙে চুরমার হয়ে যায় ল্যান্ডার বিক্রম, আর তার ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে। অপেক্ষাকৃত উঁচু জায়গায় আছড়ে পড়া এবং চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর ৬ ভাগের ১ ভাগ হওয়ায় বিক্রমের ধ্বংসাবশেষ অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। যেখানে ল্যান্ড করার কথা ছিল ৭০ ডিগ্রি দক্ষিণে, তার ৫০০ মিটারের মধ্যে ল্যান্ড করেছে। তবে হার্ড ল্যান্ডিং নয়। নাসার মতে চাঁদের বুকে যেভাবে আছড়ে পড়ে বিক্রম, তাতে কিন্তু ক্র্যাশ ল্যান্ডিংই বলা যেতে পারে এটিকে। ৭ই সেপ্টেম্বর চাঁদে নামার আগে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম নিখোঁজ হয়ে যায়। নাসার এই ছবিটা আসার পরে যেখানে দেখা যাচ্ছে যে একটা জায়গাতে স্পটে ধাক্কা লেগেছে এবং ক্র্যাশ করেছে, তারপরে প্রায় ৩ কিলোমিটার এরিয়া জুড়ে সমস্ত ডেবরি ছড়িয়ে আছে, প্রায় শয়ে ডেবরি ছড়িয়ে আছে এবং সবচেয়ে বড় পিসটা মাত্র ২ ফুট বাই ২ ফুট। তবে যেই জায়গাটায় পড়েছে সেটা কিন্তু সাদার্ন হেমিস্ফিয়ার, যেখানে পড়ার কথা ছিল পোল থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরে, সেখানেই পড়েছে। ৫০০ মিটার থেকে ৭০০ মিটার দূরে হয়তো পড়ে থাকতে পারে। তবে হয়তো ভ্যালিতে পড়তে পারতো, তার বদলে আগেই পাহাড় দিয়ে ইন্টারসেপ্টেড হয়ে গিয়ে ধাক্কাটা লেগেছে। ফলে এটা সার্টেন এখন আমরাও রিলিভড যে ঠিক আছে, শেষ পরিণতিটা যদিও সুখকর নয়, আমরা অন্তত জানতে পারলাম যে এটা ক্র্যাশ করেছে। হায়দ্রাবাদে ধর্ষিতার বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে দেশ। এরই মাঝে বিস্ফোরক মন্তব্য জয়া বচ্চনের। রাজ্যসভার সাংসদের বক্তব্য, দোষীদের জনসমক্ষে এনে পিটিয়ে মারা উচিত, যা ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। These kind of people need to be brought out in public and lynched. হায়দ্রাবাদে তরুণী চিকিৎসককে গণধর্ষণ, খুনের পর দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। ক্ষোভে ফুঁসছে কলকাতা থেকে কেরাল। কেউ চাইছেন দোষীদের ফাঁসি, এক অভিযুক্তের মা চেয়েছেন তার ছেলেকেও পুড়িয়ে মারা হোক। এরই মাঝে সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের। मेरा suggestion है, I know it's a little harsh, but I think these kind of people need to be brought out in public and lynched. Right, ma. Lynched. গত কয়েক বছরে কখনো গরু, কখনো চোর বা শিশু চোর সন্দেহে, কোথাও আবার জয় শ্রীরাম না বলার অভিযোগে বারবার গণপিটুনির ঘটনা ঘটেছে। এর নিন্দায় সরব হয় দেশের নানা প্রান্তের বিদ্যুৎজনদের একাংশ। উদ্বেগ প্রকাশ করে তারা প্রধানমন্ত্রীকে খোলা চিঠিও লেখে। এবার সংসদে দাঁড়িয়ে সেই গণপিটুনিরই দাওয়াই দিলেন জয়া বচ্চন। যদিও তার প্রেক্ষিত আলাদা, তবু যাদের হাতে আইন তৈরির দায়িত্ব, তাদেরই একজন হয়ে কিভাবে আইন ভাঙার পরামর্শ দিতে পারেন, এ প্রশ্ন অনেকেরই। জয়া বচ্চনকে সমর্থনের পাল্লাটাও কিন্তু কম ভারী নয়। पनिशमेंट शुड बी सो स्ट्रॉन्ग दैट इट शुड बी इन द माइंड ऑफ एवरीबडी। जो मैंने आपसे जो कहा, रेप करना तो दूर की बात हो, लड़कियों की तरफ दो गलत नजरिए से देखने से भी वो आदमी 5 बार सोचे। তার মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হলেও জয়া বচ্চন নিজের অবস্থানে অনড়। जिन्होंने क्राइम किया है उनको एक्सपोज करिए, जो सिक्योरिटी नहीं दे पाए उनको एक्सपोज करिए, एंड लेट द पीपल डिसाइड। কথাই বলে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। এদেশে ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রেও অনেক সময় বিচার পেতে বহু দেরি হয়। অনেকে সারা জীবনেও শাস্তি পান না বলে অভিযোগ। সাম্প্রতিককালে ধর্ষণের ঘটনায় কারোরই ফাঁসির সাজা হয়নি। এসব মিলিয়েই কি ক্ষোভ? সেই ক্ষোভ জমেই কি এমন বিস্ফোরণ? তাই কি এমন বিস্ফোরক মন্তব্য করে বসলেন এক সাংসদ? এটাই কি তাহলে পথ? केवल कानून बनाने से ही काम नहीं होगा, ये सबको मालूम है। What is required is not a new bill. What is required is political will, administrative skill, and then change of mindset, and then go for the kill of the social evil. জাতির জনক বলতেন চোখের বদলে কখনোই চোখ নয়। আর এখন এদেশের এক জনপ্রতিনিধি আইনসভায় দাঁড়িয়ে বললেন আইন হাতে তুলে নেওয়ার কথা। দেশটা কি তাহলে পাল্টে যাচ্ছে, নাকি পাল্টে গেছে? মহাত্মা কি শুধুই নোটে আর ভোটে? নিউজ 18 বাংলা। হায়দ্রাবাদের দোষীদের শাস্তি নিয়ে জয়া বচ্চনের মন্তব্য দেশ জুড়ে বিতর্ক।
কি বলছে কলকাতা? এই শহরও কি ধর্ষকদের শাস্তি নিয়ে আড়াআড়িভাবে বিভক্ত? হায়দ্রাবাদে ধর্ষণ খুনের ঘটনায় দোষীদের জনসমক্ষে এনে পিটিয়ে মারা উচিত। রাজ্যসভায় জয়া বচ্চনের এই মন্তব্য ঘিরে দেশ জুড়ে বিতর্ক। এ নিয়ে কলকাতা কি বলছে? এই শহরও কি চোখের বদলে চোখ হায়দ্রাবাদের মতো জঘন্য অপরাধে দোষীদের বিচারের আগেই চরম শাস্তি দেওয়ার পক্ষে? আদালত তো 10 বছর পরে তাকে ছেড়ে দেবে। আদালত তাকে কি করবে? আদালত 10 বছর পরে ছেড়ে দেবে। 10 বছর পরে ছেড়ে দিলে সে যে আরেকজনকে আরেকটা মানুষ যে ভিকটিম হবে না তার কি গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই। আমি তো সমর্থন করি, একদম সমর্থন করছি। শুধু পিটিয়ে মারা নয়, আমি বলবো তাতে যৌন অঙ্গটাই বাদ দিয়ে দেওয়া উচিত। এতটাই একটা হিংস্রতর কাজ, কারণ এরপরে মানুষের বেঁচে থাকাটা ভীষণ দুর্বিষহ হয়ে দাঁড়ায়। দিস ইজ দ্য হাই টাইম টু অ্যামেন্ড। আমাদের আইনে অ্যামেন্ডমেন্টটা খুব দরকার। মানে অনেক দেরি হয়ে গেছে, অনেক ঘটনা আমরা পরপর দেখছি, তো আইন পরিবর্তনের সময় এসে গেছে। আমার মতে এদের পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত আর এদের পিটিয়ে মারা উচিত। মানে একটা দুটো যদি এরকম পিটিয়ে মরে তাহলে হয়তো আর ভয়ে এগুলো হবে না। এর উল্টো মতো অবশ্য শোনা গিয়েছে। অনেকেরই আস্থা আইনে, দেশের বিচার ব্যবস্থায়। আমি যদি রাগ ক্ষোভটা জমতে জমতে আরেকটা লোকের ক্ষতি করে দিই, সেটা তো আর কোনো সলিউশন না। আমার মনে হয়েছে যে আমাদের দেশে সত্যি আরেকটু কড়া শাস্তি থাকা উচিত এরকম যারা করে তাদের জন্য। দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর যেভাবে দেশ রাগে ফুঁসেছিল, এবারও সেই রকমই ক্ষোভ। অনেকেই বলছেন ধর্ষণের মতো জঘন্য অপরাধে করা আইন এনেও বিচারের বাণী প্রায় নীরবে নিভৃতে কাঁদে। সে তালিকায় রয়েছে নির্ভয়ার মতো ঘটনাও। এতেই কি অনেকে আইন বিচারে আস্থা হারাচ্ছেন? আইন নিজেদের হাতে তুলে নেওয়াকেই পথ ভাবছেন? যে সবাইকে এই বিষয় নিয়ে ভেবে দেখা দরকার সববার, যে কিভাবে সমাজকে এই জঘন্য একটি অসুখ থেকে মুক্ত করা যায়। যেখানে আমরা দেখছি যে সিস্টেম কোনো রকমভাবে এই ধর্ষণগুলোর ঘটনায় একটার পর একটা অত্যন্ত হরেন্ডাস ক্রাইম হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বিচার প্রক্রিয়া অত্যন্ত স্লথ এবং কোনো রকম এক্সিকিউশন হচ্ছে না। পথ তাহলে কি? জয়া বচ্চন যা বললেন তাই, নাকি আইনে ভরসা রাখাই একমাত্র পথ? এ নিয়ে কলকাতার গলাতেও দুরকম সুর। নিউজ 18 বাংলা। হায়দ্রাবাদে গণধর্ষণ খুনের পর সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড। মহিলাদের নিরাপত্তায় এগিয়ে আসছে অনেক ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার দিয়ে তাদের বার্তা কোনো মহিলা বিপদে পড়লে তাদের জানাতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এ ধরনের বেশ কয়েকটি পোস্ট। রাস্তায় বেরিয়ে বিপদে পড়েছেন, বাড়ি ফিরতে পারছেন না, তাহলে এই নম্বরে ফোন করতে পারেন। আমাদের প্রতিনিধিরা সাহায্যের জন্য পৌঁছে যাবেন। হায়দ্রাবাদে পশু চিকিৎসকের গণধর্ষণ খুনের পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। বাদ যাচ্ছে না সোশ্যাল মিডিয়াও, সেখানেই এখন এমন পোস্টের ছড়াছড়ি। রাতে মহিলাদের নিরাপত্তায় এগিয়ে আসছে অনেক ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন। ফেসবুক, হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার দিয়ে বার্তা দিচ্ছে, মাঝরাতে কোনো মহিলা বিপদে পড়লে তাদের জানাতে পারেন, তারা সাহায্যে প্রস্তুত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ধরনের বেশ কয়েকটি পোস্ট। এরকম নয় যে হ্যাঁ ওই পার্টিকুলার ঘটনাটা হায়দ্রাবাদে ঘটেছে তার জন্য আমরা প্রশংসা, সেরকম নয়। যে কোনো বিপদ এরকমও হতে পারে যে হট করে একটা বাইপাস একটা বড় সড়ক দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু সেই ব্যক্তিটি সেই মহিলা নয়, কিন্তু পুরুষের একটা ঘটনা ঘটলো, হয়তো এই চত্বরের মধ্যে সে কাউকেই চেনে না, কিন্তু আমাদের যে নাম্বারগুলো যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি, বিভিন্ন জায়গায় শেয়ার করছি, সেই নাম্বারটা যদি তার কাছে থাকে সেই বিপদেও কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়বো। সারা ভারতবর্ষ তো গলিতে গলিতে এরকম অনেক অজস্র ক্লাব আছে, সেই ক্লাবগুলো যদি এরকমভাবে যদি এগিয়ে আসে তাহলে হয়তো সেই ক্লাবটার সামনেই হয়তো 100 মিটারের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে, তো সেই ঘটনাগুলো আটকাতে পারবে। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। আমরা অনেকটাই ভরসা পাচ্ছি, আর আমি চাই যে আরও বাইরে বাইরে জায়গাতে এরকম প্রতিষ্ঠা করে, দাদারা যেন হেল্প করে মেয়েদের, তাহলে অনেক মেয়েদের জীবন হবে। এটা যখন ওরা করেছে তখন আই এম শিওর যে ওরা লজিস্টিক্যাল সাপোর্টটাও সেরমভাবে রেখেছে যে তাকে ওখান থেকে কন্ট্যাক্ট করা, তাকে ওখান থেকে রেস্কিউ করা, এই পুরো ব্যাপারটাই করেছে। সুতরাং এটা অত্যন্ত ভালো উদ্যোগ। তবে সোশ্যাল মিডিয়া থেকেই উঠে আসছে ভিন্ন সুর। অনেক নেট নাগরিকেরই পরামর্শ, বিপদে পড়লে অচেনা নাম্বারে নয়, ফোন করুন পরিচিতকেই। নিউজ 18 বাংলা। যে খবর এবার চোখ রাখবো, 19 দিনে পড়ল পার্শ্ব শিক্ষকদের অনশন। ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষকদের শোকজের নির্দেশে সর্বশিক্ষা মিশনের
অধিকর্তা শুভাঞ্জন দাসের নির্দেশ পাঠানো হয়েছে জেলা শিক্ষা আধিকারিকদের। সর্বশিক্ষা মিশনের আওতাতেই এই পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল 90-এর দশকে এবং তারপর এই পার্শ্ব শিক্ষকরা তারা দীর্ঘদিন কাজ করে আসেন এবং তারা এই মুহূর্তে নির্দিষ্ট বেতন কাঠামো চাইছেন এবং বেতনের যে বেতন তারা পান সেই বেতন পুরোপুরি তাদের হাতে আসে না এবং বেশ কিছু তাদের দাবি রয়েছে এবং সেই দাবি নিয়েই কিন্তু 19 দিন ধরে এই অনশন আন্দোলন চলছে সল্টলেকের করুণাময়ী অঞ্চলে এবং সেখানে এই মুহূর্তে শোকজ পাঠানো হচ্ছে সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে এই পার্শ্ব শিক্ষকদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, সরাসরি আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায়ের সঙ্গে। উজ্জ্বল এই মুহূর্তে রয়েছে করুণাময়ীতে। উজ্জ্বল, পার্শ্ব শিক্ষকরা এই মুহূর্তে কি বলছেন? কারণ শোকজের নির্দেশ দেওয়া হয়েছে সর্বশিক্ষা মিশনের অধিকর্তা শুভাঞ্জন দাস সেই নির্দেশ দিয়েছে, সেক্ষেত্রে কি প্রতিক্রিয়া পার্শ্ব শিক্ষকদের, আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের? অবশ্যই এখানে আন্দোলনরত পার্শ্ব শিক্ষকরা রয়েছেন, তাদের এখনো পর্যন্ত যে অবস্থান এবং অনশন তাদের চালিয়ে যাচ্ছে। আমি কথা বলবো ওনাদের সঙ্গেই যে শোকজের নোটিশ পাঠানোর কথা বলা হচ্ছে সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে, কি বলবেন? এখন কি শোকজের কোনো লেটার পেয়েছেন? দেখুন, শোকজের নোটিশ গভর্নমেন্ট পাঠিয়েছেন ডিপার্টমেন্ট থেকে। আমরাও এখানে থাকতে চাই না। আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের কাছে আমরা দ্রুত পৌঁছাতে চাই, আমাদের বাচ্চাদের পঠন পাঠনের কাজে আমরা দ্রুত মনোনিয়োগ করতে চাই। কিন্তু যেটা আমাদের দুঃখের বিষয় সেটা হচ্ছে আমরা এখানে বসে আছি কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গির জন্য, এবং আমাদের দৃঢ় বিশ্বাস শোকজ যাই করুক না কেন সেটা আইনসঙ্গত বিষয়, আমাদের সাংগঠনিকভাবে আইনের বিষয়টা আমরা দেখব, সেটা নিয়ে আজকের কলকাতা কোর্টে হিয়ারিং আছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আমরা এখানে কিন্তু বসে আছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অপেক্ষায়। তিনি আমাদের রাজ্যের অভিভাবক, সর্বোপরি আমাদের 48,000 পার্শ্ব শিক্ষক এবং প্রত্যেকটা পরিবারের সদস্যদের অভিভাবক বলে আমরা মনে করি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির প্রত্যাশায় বসে আছি। উনি আমাদের যখন উঠতে বলবেন আমরা উঠে যাব, উনি আমাদের দায়িত্ব গ্রহণ করলেন আমরা উঠে যাব, আমরা স্কুলে যাব। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের এই 48,000 পার্শ্ব শিক্ষক আপনারা দেখছেন যে 23 দিন অবস্থানে আছে এবং 19 দিন অনশনে, একের পর এক অসুস্থ হচ্ছেন। আমাদের অবস্থানে অংশগ্রহণকারী রেবতী ম্যাডাম তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের অবস্থানে অংশগ্রহণকারী তাপস বর তিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় এনআরএসে আছেন। আমরা কিন্তু চাই না যে আমাদের আর কোনো সাথী রেবতী রাউতের মতন চলে যাক, তাপস বরের মতন অসুস্থ হয়ে যাক, বা আমাদের কোনো সংগ্রামী সাথী অনশনে আছেন আমাদের থেকে চলে, আমরা চাই না। আমরা চাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি, সকলের অভিভাবিকা, তিনি আমাদের হস্তক্ষেপ করুন, আমাদের বিষয়টা দেখুন। কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের উনি ক্ষমতা আসার পূর্বে 2011 সালে রানী রাসমণিতে আমাদের সঙ্গে উনি আমাদের স্থায়ীকরণের বিষয়ে, আমাদের আর্থিক সংকট বিষয় বলুন যে এখানে এই শোকজের নোটিশ আসার পর তারপরেও কি একই রকমভাবে আন্দোলন চলবে আপনাদের? একদম, আমাদের শোকজের বিষয়ে আমাদের আন্দোলন চলবে এবং আমরা মনে করি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যাশায় আমরা কথা বলছি এবং যে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট যে এই শোকজের নোটিশ পাওয়ার পরেও কিন্তু এই পার্শ্ব শিক্ষক ইতিমধ্যে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে। একদমই আমাদের নজর অবশ্যই থাকবে যে শেষ পর্যন্ত কি হয়। যদিও আন্দোলন থেকে তারা কোনোভাবেই সরছেন না, একথা কিন্তু জানিয়ে দিলেন এক আন্দোলনকারী শিক্ষক যার সঙ্গে আমরা সরাসরি কথা বলছিলাম। সল্টলেকে নির্দিষ্ট বেতন কাঠানোর দাবিতে এবং স্থায়ীকরণের দাবিতে এই আন্দোলন চলছে এবং অনশন 19 দিনে পড়ল আজ।